নমস্কার। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে বাজাজ ফিনসার্ভ ইকুইটি সেভিংস ফান্ড। আমাদের কাছে বাজাজ ফিনসার্ভের কিছু তথ্য আছে, সেগুলো একটু কাটাছেড়া করে দেখব, বুঝব যে এই ফান্ডটা কিভাবে স্থিতিশীলতা আর বৃদ্ধি এই দুটোর মধ্যে একটা যাকে বলে ভারসাম্য আনার চেষ্টা করে। বিশেষ করে তাদের জন্য যারা গতানুগতিক বিনিয়োগের থেকে একটু বেশি রিটার্ন হয়তো খুঁজছেন, কিন্তু শেয়ার বাজারের পুরো ঝুঁকিটা নিতে চাইছেন না। ঠিক বলেছেন। এটা একটা খুব কমন সমস্যা। লগ্নিকারীরা প্রায়শই এই টানাপোড়েনে পড়েন। একদিকে ধরুন ফিক্সড ডিপোজিট আছে বা পিপিএফ আছে, নিশ্চিন্ত থাকা যায় যে মূলধনটা অন্তত সুরক্ষিত। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার যদি ধরেন, তাহলে দেখবেন আসল রিটার্ন রিয়েল রিটার্ন প্রায়শই খুব কম বা নেগেটিভও হয়ে যায় অনেক সময়। একদম। 2015 থেকে 2025-এর ডেটা তো মোটামুটি সেটাই বলছে। আর অন্যদিকে তো আছে সরাসরি শেয়ার বাজার, ইকুইটি। সেখানে লাভের সম্ভাবনা অনেক বেশি অবশ্যই, কিন্তু ওই যে ঝুঁকি আর বাজারের ওঠানামার ভয়টাও তো একই রকম বেশি। ঠিক। নিফটি 50 টিআরআই এর মাসিক রোলিং রিটার্ন দেখলেই বোঝা যায় কতটা অস্থির হতে পারে বাজার। তাহলে প্রশ্নটা হলো, এমন কি কোনো মাঝপথ আছে? একদিকে মনের শান্তিও থাকবে, আবার টাকাটাও বাড়বে। হ্যাঁ, এখানেই আসছে ইকুইটি সেভিংস ফান্ডের কনসেপ্টটা। এটা আসলে একটা হাইব্রিড স্কিম, তিনটি জিনিসের মিশ্রণ: ইকুইটি, ডেট আর আরবিট্রাজ। আচ্ছা, এই তিনটে কিভাবে কাজ করে একসাথে? দেখুন, ইকুইটি অংশটা সাহায্য করে বাজারের যখন বৃদ্ধি হচ্ছে তার সুযোগটা নিতে। ডেট অংশটা ধরুন বন্ড বা ওই জাতীয় জিনিস, সেটা একটা নিয়মিত আয়ের চেষ্টা করে আর ঝুঁকি কমায়। বিশেষ করে বাজার যখন পড়ছে তখন এটা একটা সাপোর্ট দেয়। আর 3 নম্বরটা বললেন আরবিট্রাজ, ওটা কি জিনিস? আরবিট্রাজটা বেশ মজার। এটা আসলে বাজারের বিভিন্ন সেগমেন্টের মধ্যে দামের খুব ছোট ছোট যে পার্থক্য তৈরি হয় না, হ্যাঁ হয়তো অনেকটা ক্যাশ টাকার বিকল্প হিসেবে ভাবা যেতে পারে, কিন্তু তার চেয়েও একটু বেশি আয়ের সম্ভাবনা থাকে আর কি। তার এটা পুরোটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। গ্রোথও চাই, আবার স্টেবিলিটিও চাই। এর সবচেয়ে বড় সুবিধাগুলো কি তাহলে, লগ্নিকারীর দিক থেকে দেখলে? প্রথমত যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো কম অস্থিরতা, লোয়ার ভলিটিলিটি। সরাসরি ইকুইটি ফান্ডের চেয়ে এর ঝুঁকিটা বেশ কম থাকে। মার্কেট যখন খুব পড়ছে তখন এটা বেশ স্বস্তি দেয়। এটা তো একটা বড় পয়েন্ট। আর দ্বিতীয় এবং আমার মতে খুব গুরুত্বপূর্ণ একটা সুবিধা হলো এর ট্যাক্স বা কর সংক্রান্ত দিকটা। আচ্ছা, এই ট্যাক্সের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। এটা একটু জটিল লাগে অনেক সময়। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হলো, যদি কোনো ফান্ডের অ্যাসেটের 65%-এর বেশি কার্যকারীভাবে ইকুইটি আর ইকুইটি সম্পর্কিত জিনিসে লগ্নি করা থাকে, যার মধ্যে আরবিট্রাজও পড়ে। হ্যাঁ, যার মধ্যে ওই হেজড ইকুইটি বা আরবিট্রাজ অংশটাও পড়ে, তাহলে পুরো ফান্ডটাকেই ইকুইটি ফান্ডের মতো ট্যাক্স করা হয়। এর হলো, যদি আপনি 1 বছরের বেশি সময় ধরে ফান্ডটা রাখেন, তাহলে যে লাভটা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজি, হ্যাঁ, সেটার ওপর বর্তমানে বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত লাভে কোনো ট্যাক্স নেই। তার বেশি লাভ হলে 12.5% ট্যাক্স লাগে। আর যদি 1 বছরের কম সময়ের মধ্যে লাভ হয়? সেটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা এসটিসিজি। সেক্ষেত্রে লাভের ওপর এখনকার নিয়ম অনুযায়ী 20% ট্যাক্স। আচ্ছা, এটা ডেট ফান্ডের থেকে কিভাবে আলাদা? এখানেই আসল সুবিধাটা। এফডি বা অন্যান্য ডেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাভের ওপর আপনার যা ইনকাম ট্যাক্স স্ল্যাব, সে অনুযায়ী ট্যাক্স দিতে হয়, যেটা সাধারণত এই 12.5% বা 20%-এর চেয়ে বেশ খানিকটা বেশি হতে পারে, বিশেষ করে যারা উঁচু ট্যাক্স ব্র্যাকেটে পড়েন। ও আচ্ছা, তার লম্বা মেয়াদে ট্যাক্স দেবার পরে হাতে বেশি রিটার্ন আসতে পারে এই ফান্ড থেকে ডেটের তুলনায়। সম্ভাবনা তো অবশ্যই বেশি। বিভিন্ন ডেটা যেমন নিফটি ইকুইটি সেভিংস ইন্ডেক্স বনাম ট্র্যাডিশনাল ডেট ইনভেস্টমেন্টের রিটার্ন তুলনা করলে দেখা যায়, বিশেষ করে পোস্ট ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে একটা ভালো তফাৎ তৈরি হতে পারে লম্বা সময়। দারুণ ব্যাপার তো। আর এর সাথে তো লিকুইডিটির সুবিধা আছেই, যখন ইচ্ছে টাকা তুলে নেওয়া যায়, কোনো লক ইন পিরিয়ড নেই। আচ্ছা, আমি দেখছিলাম বাজাজ ফিনসার্ভের এই ফান্ডটায় নাকি রিটস আর ইনভিটসেও বিনিয়োগ করা হয়। এগুলো কি? হ্যাঁ, এটা বাজাজ ফিনসার্ভ ফান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। রিটস হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টস, আর ইনভিটস হলো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টস।
সহজ করে বললে এগুলো এমন এক ধরনের ট্রাস্ট যা ভাড়া দেয় এমন রিয়েল এস্টেট প্রপার্টি বা রাস্তাঘাট, পাওয়ার প্ল্যান্ট এই ধরনের পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে। তাতে বাড়তি সুবিধা কি? এখান থেকে একটা নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়, ডিভিডেন্ডের মতো, আর পোর্টফোলিওতে আরও একটু ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আসে। এটা ফান্ডের স্থিতিশীলতা বাড়াতেও সাহায্য করে। বেশ ইন্টারেস্টিং। তাহলে বাজাজ ফিনসার্ভের এই নির্দিষ্ট ফান্ডটা তাদের অ্যাসেট কিভাবে ভাগ করে রাখে? মানে ওই ইকুইটি, ডেট, আরবিট্রাজের মিশ্রণটা ঠিক কেমন থাকে? সাধারণত বাজাজ ফিনসার্ভ ইকুইটি সেভিংস ফান্ড গড়ে নেট ইকুইটি এক্সপোজার রাখে প্রায় 20%-এর কাছাকাছি। আরবিট্রাজ থাকে প্রায় 45% আর ডেট থাকে প্রায় 35%। তবে মনে রাখতে হবে এটা একটা গড় হিসেব। বাজারের পরিস্থিতি অনুযায়ী নেট ইকুইটি এক্সপোজারটা 10% থেকে 40%-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর তারা ইকুইটি বা ডেট বাছার সময় কি স্ট্র্যাটেজি নেয়? ইকুইটির ক্ষেত্রে তারা গার্প বা গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস নীতি মেনে চলে। মানে এমন শেয়ার খোঁজা যার বৃদ্ধি সম্ভাবনা আছে কিন্তু দামটা খুব বেশি বেড়ে যায়নি। আর ডেট অংশে মূলত খুব উচ্চমানের, মানে AAA রেটেড বা সরকারি বন্ড এই ধরনের জিনিসে টাকা রাখা হয় এবং পোর্টফোলিওটা বেশ সক্রিয়ভাবে ম্যানেজ করা হয়। এই যে মিশ্রণটা, এটা বিভিন্ন মার্কেট কন্ডিশনে কিভাবে কাজ করে? ধরুন বাজার খুব বাড়ছে, মানে বুল মার্কেট, বা উল্টোটা যখন পড়ছে, মানে বেয়ার মার্কেট। দেখুন, যখন বুল মার্কেট তখন ইকুইটি অংশটা রিটার্ন বাড়াতে সাহায্য করে। আবার যখন বেয়ার মার্কেট তখন ডেট অংশটা পোর্টফোলিওকে একটা স্থিতিশীলতা দেয়। আর যেহেতু সরাসরি ইকুইটিতে এক্সপোজারটা কম থাকে, ওই 20% মতো, তাই ক্ষতির প্রভাবটাও কম হয়। আর যখন বাজার কোনো দিকেই যাচ্ছে না, মানে সাইডওয়েজ, তখন ওই আরবিট্রাজ অংশটা খুব কাজে দেয়। দামের ছোট ছোট পার্থক্য থেকে ওটা একটা রিটার্ন জেনারেট করার চেষ্টা করে চলে। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই ধরনের ফান্ড সবচেয়ে উপযুক্ত মনে হয়? আমার মনে হয় 3 ধরনের লগ্নিকারীর কথা ভাবা যেতে পারে। 1, যারা সতর্ক আশাবাদী, মানে ইকুইটি থেকে রিটার্ন তো চান কিন্তু পুরো ঝুঁকিটা নিতে একটু ভয় পান। আচ্ছা। 2, যারা আয়ে পরিকল্পনাকারী, মানে একটা নিয়মিত আয়ের উপর জোর দিচ্ছেন। ধরুন এসডব্লিউপি বা সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান করে প্রতি মাসে কিছু টাকা তোলার কথা ভাবছেন। এই ফান্ডগুলো সেটার জন্য বেশ উপযোগী হতে পারে। ঠিক। আর 3, কৌশলগত বরাদ্দকারী, যারা হয়তো ট্যাক্স বাঁচিয়ে তুলনামূলকভাবে কম ঝুঁকি নিয়ে বিভিন্ন অ্যাসেট ক্লাসে টাকা রাখতে চাইছেন বাজারের সুযোগ বুঝে। তাহলে আলোচনাটা গুটিয়ে আনলে বলা যায় বাজাজ ফিনসার্ভ ইকুইটি সেভিংস ফান্ড একটা বেশ স্মার্ট মিশ্র কৌশল ব্যবহার করে। ইকুইটির গ্রোথ পোটেনশিয়াল, ডেটের স্টেবিলিটি আর আরবিট্রাজের কম ঝুঁকি, এই তিনটেকে একসাথে আনার চেষ্টা করে। এর মূল আকর্ষণ হল ওই কম অস্থিরতা আর অবশ্যই ইকুইটি ট্যাক্সেশনের সুবিধা, যা এটাকে সাধারণ ডেট ইনভেস্টমেন্টের থেকে একটা আকর্ষণীয় বিকল্প করে তুলছে। একদম তাই। তবে দুটো বিষয় অবশ্যই মনে রাখতে হবে লগ্নিকারীদের। 1, ট্যাক্সের নিয়মকানুন কিন্তু সময়ের সাথে বদলাতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলে নেওয়াটা খুব জরুরি। ঠিক। আর 2, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবসময় বাজারগত ঝুঁকির সাপেক্ষে, তাই স্কিমের সমস্ত কাগজপত্র, মানে অফার ডকুমেন্ট, ভালো করে পড়ে বুঝে তবেই এগোনো উচিত। একদম। আলোচনার শেষে একটা প্রশ্ন শুধু মনে আসছে, দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার কথা যখন ভাবি আমরা, তখন কি এই ধরনের হাইব্রিড ফান্ডগুলোকে শুধু টাকা নিরাপদে পার্ক করার জায়গা হিসেবে না দেখে একটা বৈচিত্র্যময় পোর্টফোলিওকে আরও কার্যকরভাবে গড়ে তোলার জন্য আর সময়ের সাথে সাথে ঝুঁকি আর রিটার্নের মধ্যে ভারসাম্য রাখার ক্ষেত্রে আরও বড় কোনো ভূমিকা নিতে পারে? এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও ভাবা যেতে পারে। নিশ্চয়ই ভাবা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ দিক।